দেশে তো আমরা আসলে অনেক কিছু চাইলেও করতে পারিনি। আমাদের দেশের যেই বৈদেশিক মুদ্রা, সেই মুদ্রার সবচেয়ে বড় যোগানটা আমাদের প্রবাসীদের অর্থনৈতিক যে বিষয়টি, রেমিটেন্স যোদ্ধা থাকে। অথচ সেই প্রবাসীদেরকে যেই মূল্যায়নটা করা উচিত অ্যাজ এ হোল, আই থিঙ্ক সেটা থেকে ডিপ্রাইভ করা হয়েছে দীর্ঘ বছর। দেশ বিদেশের রাজনীতি এবং সমসাময়িক ইস্যু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইফুল শাহিন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনি তো অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সেই সাথে আমরা জানি যে অস্ট্রেলিয়া ভিত্তিক মানবাধিকার সংস্থা রয়েছে আই রাইট, সেই আই রাইটেরও চেয়ারম্যান আপনি। তো সব কিছু মিলিয়ে আপনার প্রবাস জীবন আসলে কতদিন যাবৎ প্রবাসে রয়েছেন? আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, প্রবাস রাজনীতি, সেখানকার বাংলাদেশ কমিউনিটি নিয়ে কথা বলবো। একটু যদি আপনার সেই শুরুর গল্পটা বলেন। আমি বিদেশে আছি প্রায় অনেক বছর। আমি ব্যাচেলর করেছি সেখানে সিঙ্গাপুরে, বেসিক্যালি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির সিঙ্গাপুর ব্রাঞ্চে। মাস্টার্স করেছি অস্ট্রেলিয়ায়। তারপরে সেখানে চাকরি বাকরি করেছি, কিছু ব্যবসা করছি। এটা প্রায় 15 বছরের মতো। এক যুগের বেশি সময়। তো আসলে আমরা যেটি বলছিলাম যে প্রবাস জীবনের দেশ বিদেশের রাজনীতির কথা, তো প্রবাসে আসলে আমরা যেটি দেখি যে দেশগুলোতে বাংলাদেশের রাজনীতি নিয়ে চর্চা যারা করে বা বাংলাদেশের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত থাকে, যেমন আপনাদের বিএনপির শাখা রয়েছে অস্ট্রেলিয়াতে, লন্ডনে রয়েছে, আমেরিকাতে রয়েছে, বিভিন্ন দেশে রয়েছে। তো বিশ্বের অন্যান্য দেশগুলোর চাইতে বাঙালিদের আসলে বাংলাদেশিদের এই জায়গাটা একটু বেশি বড় মনে হয়। এটি আপনি আসলে মানে কিভাবে দেখেন যে বাংলাদেশিরা কি আসলে এখানে তারা একসাথে ঐক্যের জায়গায় থাকে, বা তারা কি কমিউনিটিটাকে ওন করে? তারা কেন এত এই রাজনীতিটা থেকে দেশের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে চায়, কি জন্য? ভেরি গুড পয়েন্ট। বেসিক্যালি অন্যান্য দেশের মানুষদের কাছে বা মানুষদের যে কমিউনিটি আছে, সেই কমিউনিটির মধ্যে আমি এখনো পর্যন্ত অবজার্ভ করিনি, আমি পৃথিবীর যে কটা দেশে ভ্রমণ করার সুযোগ হয়েছে দেখিনি যে অন্য দেশের রাজনীতিটা সে দেশের মধ্যে আছে, তার দেশটাকে ওন করে। আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি এটা আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে, এবং ট্রেন্ডের মধ্যে থেকে আমরা কাজগুলো করে যাচ্ছি। আমাদের বাংলাদেশিরা অস্ট্রেলিয়ায় কেমন করছে, কি করছে রাজনীতির মধ্যে, আমাদের এই বঙ্গোপসাগরের পার থেকে প্রশান্ত পারে যে মানুষগুলো গিয়েছে, সেখানে অস্ট্রেলিয়ান সেন্সাস অনুযায়ী দেখা যাচ্ছে 40,000 প্লাস মানুষ, কিন্তু অলমোস্ট এটা হবে 1 লাখের কাছাকাছি মানুষ আছে সেখানে। আমরা পৃথিবীর যে দেশেই থাকি না কেন, আমাদের হৃদয়ে আমাদের নারী প্রথিতই দেশী। আমাদের দেশ যখন ভালো থাকে তখন আমরা ভালো থাকি, আমরা প্রশান্তি পাই। এই দেশ যখন কোনো সমস্যার মধ্যে পতিত হয় তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা যার যার পার্সপেক্টিভ থেকে, যার যার ক্যাপাবিলিটি অনুযায়ী দেশকে ভালো করার জন্যে এটি সংগ্রামে নামি। তার প্রেক্ষিতেই আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে হয়। যেমন ধরুন, আমি যদি আমার পার্সপেক্টিভটা চিন্তা করি, আমি অস্ট্রেলিয়ায় থাকা অবস্থায় অনেকগুলো কাজ করতে হয়েছে। আমি একা বললে ভুল হবে, আমরা একটা টিম কাজ করতে হয়েছে দেশের জন্য। কাজগুলো কি? কাজগুলো ছিল বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে আমরা কমিউনিকেট করে বাংলাদেশের যে সিচুয়েশনটা আছে। আপনারা সাংবাদিক মানুষ, আপনাদের কথা বলার কোনো অধিকার ছিল না, রাজনীতিবিদদের কথা তো বাদই দিলাম। এই যে মত প্রকাশের স্বাধীনতা, মানুষের উপর ইনজাস্টিস, অপারেশন, হিউম্যান রাইটস ভায়োলেশন এবং বিরোধী মতকে ধ্বংস করার যে ষড়যন্ত্র গত প্রায় 17 বছর যাবৎ পলাতক স্বৈররানী খুনি হাসিনার ইঙ্গিতে আকারে তার লেসপেন্সাররা মিলে করা হয়েছে, তখন আমরা সেই হিউম্যান রাইটস অর্গানাইজেশনে যাওয়া, তারপরে আমরা ওই দেশের গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করেছি। আমরা সিনেটরের সাথে কমিউনিকেট করেছি। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের মধ্যে আমাদের বিষয়টা নিয়ে কথা বলতে হয়েছে। সিনেটর কথা বলেছে বাংলাদেশে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, একবার না একাধিকবার। এটা
অনেকে মিলে আমরা করেছি। মানে গত 17 বছরে যে ফ্যাসিস্ট সরকার ছিল, যারা আসলে এই দেশের খুন গুম হত্যা চালিয়েছে, মানুষের ব্যক্তির স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, এই যে 17টা বছর এই দেশে যারা আন্দোলন সংগ্রাম করেছে, দেশে থেকে দেশের মানুষ সাফার হয়েছে, আপনারা বিদেশে থেকেও সেই আন্দোলনটা চালিয়ে গেছেন, সেটাই বলতে চাচ্ছেন? জি জি, অবশ্যই। আমি এটার সাথে একটা জিনিস অ্যাড করি। 2018 সালে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এপ্রিলে গিয়েছিল অস্ট্রেলিয়ায় ইন্টারন্যাশনাল উমেন কাউন্সিল অথবা একটা কিছুর মধ্যে তার একটা পুরস্কার নেওয়ার জন্য। সো ওইখানে যে কনভেনশন হলের মধ্যে তাকে সে পুরস্কারটা দেওয়ার কথা ছিল, আমরা বাংলাদেশিরা তখন হাজার হাজার বাংলাদেশি সেখানে একত্রিত হয়েছিলাম, হাজার হাজার বাংলাদেশি। এবং তাকে যে মেইন এন্ট্রেন্স দিয়ে তাকে আমরা ঢুকতে দিই নাই। কেন? আমাদের কারণটা ছিল বেসিক্যালি যে আপনি হিউম্যান এম্পাওয়ারমেন্টের জন্য এখানে এসে অর্গানাইজেশন থেকে একটা পুরস্কার নিতে এসেছেন, অথচ আপনি একজন নারী, আপনি একজন মা, আপনি বাংলাদেশের অসংখ্য নারীকে, শিশুকে, মানুষকে হত্যা করা হচ্ছে। আয়নাগরের খবর তো আমরা পরে জানলাম। আপনি কিভাবে নেন? একটু লজ্জাজনক বিষয়। এর বিরুদ্ধে শুধুমাত্র যে আমি পলিটিক্স করছি এই জন্যে না, সাধারণ মানুষ আমাদের সাথে এসেছিল অস্ট্রেলিয়ায়, হাজার হাজার মানুষ। মানে সেখানেও একটা প্রতিবাদ গড়ে তুলেছেন আপনারা? বিশাল প্রতিবাদ ছিল। নট অনলি দ্যাট, সে মেইন এন্ট্রেন্স দিয়ে সে ঢুকতে পারেনি, তাকে ব্যাকডোর দিয়ে ঢুকতে হয়েছিল সে কনভেনশন হলে। সো ইউ হ্যাভ ডান দ্যাট। আর কেন করেছি হচ্ছে দেশের জন্যে, আমার ব্যক্তিগত কোনো চাহিদার জন্য না। ওই মানুষগুলো কেন এসেছিল? দেশের জন্য এসেছিল। কারণ আপনারা তো এদেশে থেকে কেউ কথা বলতে পারতেন না, কথা বলার সুযোগ আপনাদের ছিল না। তাহলে আমরা কি করতাম? আমরা সেই রিস্কটা নিয়ে সেখানে কাজ করেছি। অসংখ্য মানুষ কাজ করছে, বিভিন্ন দেশেও কাজ করছে। এবং আমি বিশ্বাস করি আমাদের এই বাংলাদেশি মানুষগুলো যে দেশেই থাকুক না কেন, সেই দেশের দলকে ওন করলেও দেশের প্রয়োজনে তারা কিন্তু কাজ করে। আমাদের এই যে আজকে আমরা মুক্ত হলাম, স্বাধীন হলাম, জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলনের পরে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি, এর অনেক বড় একটা কাজ প্রবাসীরা করেছে। আন্দোলন সংগ্রাম, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, আসলেই আমরা যারা দেশে থেকেছি, দেশে তো আমরা আসলে অনেক কিছু চাইলেও করতে পারিনি। আমাদের বিভিন্ন যারা সংগ্রাম করেছে, বিএনপি নেতাকর্মীরা আসলে তাদের পরিবাররা সেটা কিন্তু সাফারার হয়েছে, সন্তান হারিয়েছে, মা সন্তান হারিয়েছে, খুন গুম, আয়নাঘরের কথা বললেন, এরকম বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। তারপরেও যারা রাজনীতির সাথে জড়িত বা রাজনীতির বাইরে সাধারণ মানুষ, তারাও কিন্তু একসময় ফুঁসে উঠেছে, যার ফলশ্রুতিতে কিন্তু এই ছাত্র জনতার যে আন্দোলনের সফলতা। তো প্রবাসীদের যে ভূমিকা এই জায়গাটাতে, এটি আসলে ওইভাবে কি এসছে মানে সাধারণ মানুষের কাছে বা গণমাধ্যমগুলোতে, বা যারা আজকে এই আলোচনাগুলো করছে এগুলো নিয়ে, আপনার কাছে কি মনে হয় যে প্রবাসীদের যে ভূমিকা, যে অবদান এই বিগত 15-16 বছরে দেশের বাইরে থেকেও তারা দেশের জন্য যেটি করেছে, সেটা আসলে কতটুকু প্রকাশ পেয়েছে? আপনার এই প্রশ্নটা ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। থ্যাংক ইউ ফর দিস কোশ্চেন। আমার মনে হয় প্রবাসীরা বরাবরই নেগলেক্ট হয়ে আসছে। কেননা আমরা বলি বাংলাদেশের প্রায় 1.5 কোটি মানুষ প্রবাসে থাকে। আমাদের দেশের যেই বৈদেশিক মুদ্রা, সেই মুদ্রার সবচেয়ে বড় যোগানটা আমাদের প্রবাসীদের, অর্থনৈতিক যে রেমিটেন্স যোদ্ধা থাকে। অথচ সেই প্রবাসীদেরকে যেই মূল্যায়নটা করা উচিত অ্যাজ এ হোল, আই থিঙ্ক সেটা থেকে ডিপ্রাইভ করা হয়েছে দীর্ঘ বছর। জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি 31 দফার মধ্যে তাদেরকে মূল্যায়নের কথাটা বলেছেন, রয়েছে সেখানে রয়েছে, আমরা দেখেছি। হ্যাঁ, সো আমি বিশ্বাস করি আগামীতে হয়তো সেই জিনিসটা আসবে। তবে প্রবাসীরা যে আন্দোলন করেছে, যখন আপনি অথবা আমার যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স যারা আছে এখানে বাংলাদেশে, বা আমার ভাই যারাই আছেন, তারা ফেসবুকে একটা পোস্টও কিন্তু দিতে কনফিউশন নিয়ে কেটে ছেটে পোস্ট দিতে হয়েছে। কেন দিতে হয়েছে? কারণ আপনি তো এখানে আছেন, আপনাকে ধরা যতটা ইজি হবে, বিদেশে যে আছে তাকে ধরাটা অতটা ইজি হবে না, একটু ডিফিকাল্ট হবে। সেই সুবাদে বিদেশে যারা ছিল, আমার মনে হয় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিদেশের যে গভর্নমেন্টরা আছে, অথবা ইউনাইটেড নেশনের সাথে কমিউনিকেশন করা,
এই কাজগুলোতে প্রবাসীরা অনেক অ্যাক্টিভ ছিল, বড় একটা ভূমিকা রেখেছে। বড় একটা ভূমিকা এবং আপনি রেখেছে। যে বললেন যে জনাব তারেক রহমান বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, তিনিও কিন্তু এই দীর্ঘ সময় ধরে বিদেশে থেকেই এই রাজনীতির সাথে বাংলাদেশের রাজনীতি, এই বিএনপিকে কিভাবে গোছানো দরকার, নেতাকর্মীরা কিভাবে আন্দোলন করবে, সব কিছু কিন্তু সে দেশের বাইরে বসেই করেছে। হ্যাঁ, উনি তো এই টোটাল যে আন্দোলন, এই 15 বছর 7 মাস পলাতক রানী খুনি হাসিনার বিরুদ্ধে এই যে আন্দোলনের নেতৃত্ব একজাইলে থেকে জনাব তারেক রহমান করেছেন। উনি টাইম টু টাইম সবার সাথে যোগাযোগ করেছেন, সবার সাথে। ওনার আসলে বেসিক্যালি বলতে গেলে কি, উনি দেশের মানুষের জন্যে কাজ করতে গিয়ে ওনার ঘুম, ওনার খাওয়া, ওই টাইমটাও বাদ দিয়ে উনি কত মানুষের সাথে মিটিং করতে হয়েছে, ওখানে বসে বসে নির্দেশনা দিতে হয়েছে, ওখানে বসে বসে দিচ্ছেন। কিছু করার ছিল না তো, আমার তো কিছু করার নাই। বিদেশে থেকে এটা আসলে প্রথম না। বিদেশে থেকে নেতৃত্ব দিয়ে একটি দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, অথবা যারা স্বৈরাচার আছে স্বৈরাচার মুক্ত করার ইতিহাস কিন্তু এটাই প্রথম না। আপনি জানেন ইরানে আয়াতুল্লাহ খামেনি ছিল, ইউএসএতে ছিল। আপনি যদি ধরেন এই আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা রবিন আইল্যান্ডের মধ্যে ছিল, সেখান থেকে আন্দোলন হয়েছে। এটা হতে পারে, দ্যাটস ফাইন, ওটা উনি করেছে সেখান থেকে। বাট বিদেশিরা যে আন্দোলন করেছে সেই জিনিসটাকে নেগলেক্ট করা আমার মনে হয় না যে ঠিক হবে। এবং এই যে বিএনপির রাজনীতি করার কারণে মত প্রকাশ আসলে করতে পারবেন কিনা, বা দেশেও কিন্তু আসতে পারেননি হয়তো, দীর্ঘদিন দেশে আসেননি। এবং যখন এই জুলাই আন্দোলনের পরে নতুন দেশ এলো, তখন দেশের মাটিতে এলেন। কি আসলে অনুভূতিটা কেমন? অনুভূতির কথা বলতে গেলে কেমন হয়, কাহলিল জিব্রানের একটা খুব ফেমাস একটা বই আছে, আপনি হয়তো জানেন, দ্য প্রফেটের ছোট্ট একটা চ্যাপ্টার আছে যেখানে উনি বলেছে অনুভূতির কথা। যদি অনুভূতিকে প্রকাশ করার জন্যে একটা পাখিরকে আপনি কল্পনা করেন, যে পাখির পাখা আছে এবং আকাশে উঠতে জানে, এটা হচ্ছে আপনার অনুভূতি। আর শব্দটা হচ্ছে আরেকটা পাখি, যে পাখিটার পাখা আছে কিন্তু উঠতে জানে না। আমার যে অনুভূতি হয়েছে সেটা আমি প্রকাশ করতে পারবো না। আমি যখন এয়ারপোর্টে পা দিই, আমার অনুভূতির কথা আপনাকে প্রকাশ করতে পারবো না যে আমার কি হয়েছে। আমি যখন প্রবাসী ছিলাম, আমার একটা গান আমি সবসময় শুনতাম। এই গানটা আমার এত প্রিয় গান ছিল, গান শুনেছি কত যে আমি কেঁদেছি এই গানটা শুনে শুনে। গানটা হচ্ছে সৈয়দ আব্দুল হাদীর, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। কেন আমি কাঁদতাম? গানটা শুনতাম, মনে হতো মাটি আমার অঙ্গে মাখানোর কথা বলা হলো, অথচ সে মাটিতে যাওয়ার ক্ষমতা আমার নেই। এই অবস্থায় ছিল। এই অনুভূতির কথা বললাম আর কি। অনেক 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 মানে কঠিন অনুভূতি আসলে প্রকাশ করা যায় না, অনুভূতি অনুভব করতে হয়। তো আরেকটি বিষয় যদি আমি বলি, এই তো দেশের রাজনীতির আন্দোলন সংগ্রামের সাথে আপনারা যদিও যথেষ্ট পরিমাণ ভূমিকা রেখেছেন, এর বাইরেও আমরা তো জানি যে বাংলাদেশ কমিউনিটি যখন দেশের বাইরে থাকে তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে, বা যারা স্টুডেন্টসরা যায় সেখানে পড়াশোনা করতে, এই যে আপনি যে একটি আই রাইটস যে মানবাধিকার সংস্থা, এর মাধ্যমে আসলে বাংলাদেশি কমিউনিটির জন্য কি কি পদক্ষেপ বা কি ধরনের কাজ আপনারা করেন একটু যদি জানতে চাই। আই রাইটস স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল র্যাপিড ইন্টারভেনশন গিয়া ফর হিউমিলিয়েটেড অ্যান্ড টর্মেন্টেড। বেসিক্যালি যে মানুষগুলো, এটা নাম থেকে বোঝা যাচ্ছে যে আসলে কার জন্য কাজ করে, যে মানুষগুলো হিউমিলিয়েটেড, যে মানুষগুলো টর্মেন্টেড, আমরা তাদের জন্য কাজ করি। শুধুমাত্র বাংলাদেশে না, আমি যখন মানবাধিকার সংস্থাগুলোতে যেতাম অস্ট্রেলিয়ায়, আমি এই মানবাধিকার সংস্থার স্ট্যাটিস্টিক্স নিয়েই আমি তাদের কাছে যেতাম, যে এটা হচ্ছে আমার দেশের এই অবস্থার মধ্যে আছে, আমি দেশটার জন্য এই করতে চাচ্ছি। আমাদের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে অস্ট্রেলিয়া যে স্টুডেন্টসরা আছে তাদের জন্য আমরা তখন কিছু করতাম না এখানে। কিন্তু আমার আরেকটা অর্গানাইজেশন আছে, আমার অর্গানাইজেশন বলা ঠিক হবে না, আমি অর্গানাইজেশনের সাথে সংযুক্ত। আচ্ছা, সেই অর্গানাইজেশনের নাম হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস। যে অর্গানাইজেশনটা হচ্ছে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সবচেয়ে পুরাতন সংগঠন। আমরা সেই সংগঠনের মাধ্যমে অনেক কিছু করেছি বলতে, যে মানুষগুলো সেখানে নতুন অভিবাসন নিয়ে যান, তাদেরকে চাকরির ক্ষেত্রে সহায়তা করা, তাদেরকে বাসা খুঁজে দেওয়া, একটি বড় সাপোর্ট। কারণ একটা মানুষ যখন নতুন জায়গায় যায় তখন সে কিন্তু একটা সাগরের মধ্যে পড়ে যায়, কোথায় থাকবে কি করবে। এই সাপোর্টটা যখন সে পায় তখন
তার কাছে এটি জীবনের সবচেয়ে বড় একটা সাপোর্ট মনে হয়। রাইট, পরবর্তীতে সে নিশ্চয়ই একটা অবস্থান তৈরি হয়। রাইট। তা আপনাদের এই কাজগুলো নিশ্চয়ই কিভাবে করেন? হ্যাঁ, তো আমরা আমাদের যেহেতু এটা পুরাতন সংগঠন, তার মানে বাংলাদেশি কমিউনিটির যারাই আছে ওইখানে সবাই এটাকে চিনে, তারা সবাই এটার সাথে কানেক্টেড, দলমত নির্বিশেষে সবাই এটার সাথে কানেক্টেড। সুতরাং কোনো নতুন মানুষ যখন আসে, কারো যখন কোনো হেল্পের প্রয়োজন পড়ে, ওখানে যাওয়ার অর্থ হচ্ছে কারো না কারো পরিচিত একজন না একজন থাকে। আপনি যদি আগামী দিন অস্ট্রেলিয়ায় যান, আপনি কাউকে না কাউকে সেখানে চিনেন, রাইট? ওই যে মানুষটাকে চিনেন সে বাংলাদেশের নিউ সাউথ ওয়েলস চিনে, আমরা ওইভাবে কানেক্টেড হই। তাছাড়া আমাদের আরেকটা অর্গানাইজেশন আছে যেটার প্রেসিডেন্ট আমি, এটা হচ্ছে বাংলাদেশি একমাত্র ক্লাব অস্ট্রেলিয়ায়, সেটা হচ্ছে বাংলাদেশ এলিট ক্লাব অস্ট্রেলিয়া, আমি এটার প্রেসিডেন্ট। আমরা সেটার মাধ্যমে আমরা অনেকগুলো কাজ করেছি এরকম, যারা স্টুডেন্টস, অনেক সময় স্টুডেন্টসরা বেসিক্যালি স্টুডেন্টসদের জন্য চাকরি পেতে অসুবিধা হয়। কেন? ওদের তো একটা বাইন্ডিং টাইম থাকে, 20 ঘন্টার একটা টাইম থাকে। তো 20 ঘন্টার বেশি, কিন্তু 20 ঘন্টা যদি কাজ করে ওরা সে টাকাটা যে আর্ন করে, এই টাকাটা দিয়ে ওদের আসলে টিউশন ফিস দিয়ে থেকে এটা আসলে কাভার করে না। তখন কি করতে হয়? তাদেরকে ওই 20 ঘন্টার বেশি কাজ করতে হয়। তখন ওই বেশি কাজটা করতে গেলে আমরা সেখানে যার যেভাবে অ্যাঙ্গেল আছে সে আমরা সেভাবে সহযোগিতা করার চেষ্টা করি। জনাব হাবিব, আমরা তো আপনার প্রবাস জীবন নিয়ে কথা বলছিলাম, প্রবাস জীবনের রাজনীতি নিয়ে কথা বলছিলাম। প্রবাস জীবনের রাজনীতি, দেশের রাজনীতিতে যে তাদের প্রভাব, কিভাবে তারা ভূমিকা রাখে, তাদের যে এই রাজনীতিতে ভূমিকা, সব কিছুই ঠিক আছে। আমরা এটাও জানি যে আমাদের বাংলাদেশিরা কিন্তু বিভিন্ন দেশে সেই দেশের রাজনীতির সাথেও কিন্তু জড়িয়ে যায়, এবং সেই দেশের রাজনীতির সাথে জড়িয়ে তারা কিন্তু অনেক উচ্চ পর্যায়ে গিয়েছে, এরকম নজিরও রয়েছে। তো বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত থাকার পেছনে আর কি ধরনের আকাঙ্ক্ষা ভিতরে কাজ করে, যে এরকম কি আছে? আমরা জানি যে দীর্ঘদিন প্রবাসে কাজ করে তারা যে বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত থাকে, পরবর্তীতে তার একটা মনে ইচ্ছা থাকে যে আমি দেশে ফিরে গিয়ে একটা সময় দেশের মানুষের জন্য কাজ করব। এইটা আসলে কতটুকু আপনার কাছে ঠিকই আছে যে প্রবাসে যখন মানুষ যায়, সেখানে যখন দীর্ঘ বছর থাকে, আমার ছেলে ধরেন, আমার ছেলের জন্ম অস্ট্রেলিয়ায়, সে যখন বড় হবে সে তো তাকে সেখানে রাজনীতি করতে হবে। আবার আমরা যখন এখান থেকে ওখানে গেলাম, আমরাও প্রবাসের রাজনীতির সাথে অনেকেই সংযুক্ত হয়। আমার ফ্রেন্ড আছে যারা ওখানকার রাজনীতির সাথে সংযুক্ত, কাউন্সিলর হয়েছে, তারপর হচ্ছে মেয়র হয়েছে, পার্লামেন্ট মেম্বার হয়েছে, আমার ফ্রেন্ড আছে যারা করছে। আর কিছু মানুষ থাকে, আমি ছাত্র রাজনীতি করতাম বাংলাদেশে থাকা অবস্থায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের ছাত্রদলের ছায়াতল থেকেই আমার আসলে রাজনীতিক হাতে খড়ি। সুতরাং বাংলাদেশের রাজনীতির প্রতি আমার যে আবেগ, আর যে মানুষটা কোনোদিন রাজনীতি করেনি বাংলাদেশে, সেটা একরকম হবে না নিশ্চয়ই, সে আবেগটা একটু ভিন্ন জিনিস হবে, এটাই নর্মাল হিসাব। আমি ওই দেশের রাজনীতিতে, ওই দেশের আমি কাজ করতে গিয়ে, এই পলাতক স্বৈররানী খুনি হাসিনার বিরুদ্ধে কাজ করতে গিয়ে, যে ওর যে অন্যায় অত্যাচারটাকে তুলে ধরতে গিয়ে, আমাকে ওই দেশের অনেক মিনিস্টারের সাথে, অনেক সিনেটরের সাথে, অনেক এমপির সাথে, অনেক কাউন্সিলরের সাথে, অনেক মেয়রের সাথে, অনেকের সাথে আমাকে মিটিং করতে হয়েছে, যোগাযোগ করতে হয়েছে। আই হ্যাভ লট অফ ফ্রেন্ডস অ্যাকচুয়ালি দেয়ার, করতে হয়েছে। এবং তারা আমাকে বলতো, ইউ আর অ্যান ইনফ্লুয়েন্সিয়াল গাই, হোয়াই ডোন্ট ইউ ইনভলভ হেয়ার ইন লোকাল পলিটিক্স। তা আমি বলতাম যে না, আমার কাছে আমি পলিটিক্স করব আমার দেশের মানুষের জন্য। আমার দেশের মানুষের জন্য যদি আমি পলিটিক্স না করি, যে মাটি, যে মানুষ আমাকে গড়ে তুললো, আমি যদি সে মানুষের জন্য পলিটিক্স না করি, তাহলে তাদের প্রতি আমার ইনজাস্টিস হবে। এই ইনজাস্টিসটা আমি করতে পারি না। এটা আমার পার্সপেক্টিভ। আমি সেজন্য ওখানকার পলিটিক্সে আমি ইনভলভড হইনি, বাট আই এম অল কানেক্টেড উইথ দ্যাম। আমার স্বপ্নই হচ্ছে আমি বাংলাদেশে যে ট্রেন্ড চালু হয়েছে, কিংবা যদি কথাটাকে আমি আর একটু অন্যভাবে বলি, গত 15 বছর 7 মাসে পলাতক স্বৈররানী খুনি হাসিনা বাংলাদেশের পলিটিক্সের মধ্যে যে ট্রেন্ড চালু করেছেন, আমরা যে তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফাটাকে যদি ফলো করি, আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, সে বাংলাদেশের মাধ্যমে এদেশের মানুষ কথা বলতে পারবে, এদেশের মানুষ শিক্ষার সুবিধা পাবে, এদেশের মানুষ স্বাস্থ্যের সুবিধা পাবে, এদেশের মানুষ তার প্রত্যেকটা জায়গায় জাস্টিসটা পাবে। সবচেয়ে বড় যেটি সবচেয়ে বেশি দরকার, জাস্টিস সম্পর্কে একটা কথা আপনাকে বলতে হয়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 135 নম্বর আয়াতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা জাস্টিসের পক্ষে খুব শক্ত হয়, স্ট্যান্ড ফার্ম উইথ জাস্টিস, শক্তভাবে দাঁড়াও
এবং সেটা যদি তোমার এগেনস্টে হয়, তোমার পিতামাতার এগেনস্টে হয়, অথবা তোমার নিকটাত্মীয়ের এগেনস্টেও হয়, তবু তুমি দাঁড়াতে হবে, আল্লাহর কমান্ড। এখন আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলেই সম্ভব এমন একটি রাষ্ট্র কায়েম করা যেখানে জাস্টিস হবে, যেখানে আমি যদি মার্টিন লুথার কিং জুনিয়রের সাথে যদি কণ্ঠ মিলিয়ে আমাকে বলতে হয়, মানে ওই যে 1968 সালে যেই স্পিচটা দিয়েছিলেন, আই হ্যাভ এ ড্রিম, স্পিচের মধ্যে বলেছিল, নো আই এম নট স্যাটিসফাইড, I am not satisfied, I will not be satisfied until justice rolls down like waters, righteousness like mighty stream. আমাদের আজকের যে আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে ঠিক এই জায়গাটার মধ্যে, will not be satisfied until justice rolls down like waters and righteousness like mighty stream. এটা হচ্ছে আমাদের আন্দোলন। মানে আমরা আর বিচারহীনতার মধ্যে থাকতে চাই না, আমরা মানুষের অধিকার আদায়ের আন্দোলন যেহেতু দেশের মানুষ করেছে, আপনাদের কথা হচ্ছে সেই জায়গাতে যে একটি নতুন বাংলাদেশ যেহেতু এসেছে, নতুন রাজনীতি, নতুন করে মানুষকে তার যে অধিকার ফিরিয়ে দেওয়ার জায়গাটা, সেই জায়গাটা যেন দেওয়া যায়, সেইভাবেই আপনারা কাজ করতে চাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আবারও দেখা হবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হবে অন্য পর্বে অন্য একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।